রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বা স্কুলগুলোতে কোনোভাবে ধর্ম পালন করা যায় না, এটা ঠিকই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাতে কিন্তু কোনো রকম ভাবে বিশ্বকর্মা পুজো বা এই সমস্ত হতে পারে না। এবং দেখা যাচ্ছে যে এটার বিরোধিতা করতে গেলে বিজেপির থেকে বেশি তৃণমূলের গায়ে লাগছে। পাড়ার গুন্ডার বিরুদ্ধে লড়াই না করে শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে বুঝতে হবে যে আপনি কোথাও একটা চাতুরি করছেন। তথাকথিত বামপন্থীরা পাড়ার পুজো কমিটি ইত্যাদির মধ্যে আছেন নাকি যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পুজো মানে আমাদের সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বা স্কুলগুলোতে কোনোভাবে ধর্ম পালন করা যায় না, এটা ঠিকই। আমরা ছোটবেলায় না বুঝেই সরস্বতী পুজো ইত্যাদি করেছি। আমার ছেলের ক্ষেত্রে ছোটবেলা থেকেই একদম স্কুলে বলে দেওয়া ছিল যে স্কুল কলেজ সব জায়গাতে, স্কুল কলেজে গেলে আর এতটা দরকার থাকে না যে সে কোনো রকম ভাবে চাঁদাও দেবে না এবং অংশগ্রহণও করবে না, এবং সেটাই আলটিমেটলি হয়েছে। এবং কিন্তু লজ্জার কথা যে সে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কিন্তু সেখানেও নানা রকম পুজো আচ্ছা হতো, কিন্তু সে সেখানে পার্টিসিপেট করতো না, সেটা অন্য প্রশ্ন, কিন্তু করতো না। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেখানে চাকরি করি সেটা একটা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেখানেও বিশ্বকর্মা পুজো হয়। আমি একসময় এটা বিরোধিতা প্রচন্ড করেছি এবং আমি নৈতিকভাবে এই লড়াই দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো এটাতে থাকিনি, কিন্তু চলে আসছে। সেটা কখনো কখনো নিজেদের টাকাতেও হতে পারে, কখনো কখনো বিভিন্ন রকম টাকা পয়সাতেও হতে পারে। তো সেটার বিরুদ্ধে আমি একবার সর্বোচ্চ যিনি অফিসার তাকে চিঠি দিয়েছিলাম এর এগেইনস্টে, এবং সেটা ব্যক্তিগতভাবেই দিয়েছিলাম, কারণ আমি সাংগঠনিকভাবে এটা এতটা করার মতো জায়গা পাইনি, যদিও আমাদের সাংগঠনিক নেতৃত্বের একটা বড় অংশ এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, কিন্তু আবার আমার মতো করে লড়াইও করতে পারেন না। তো সেখানে দাঁড়িয়ে একবার দিয়েছিলাম চিঠি, এবং সেই চিঠিটার পরে তেমন কিছু হয়নি। তবে আলটিমেটলি কিন্তু এই জিনিস কিন্তু চলে আসছে, মানে আমি নেই বা কয়েকজন নেই, সামান্য কয়েকজন নেই, কিন্তু এই জিনিস চলে আসছে। তো এটা কিন্তু সত্যি কথাই যে রাষ্ট্রায়ত্ত সংস্থাতে কিন্তু কোনো রকম ভাবে বিশ্বকর্মা পুজো বা এই সমস্ত হতে পারে না, বা যদি আজকে এটা বাংলাদেশ হতো তো ঈদ হতে পারে না। এমনকি কারখানার মধ্যে কিছু কিছু মন্দির টন্দিরও তৈরি হচ্ছে, তার বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। তো যাই হোক, এবং দেখা যাচ্ছে যে এটার বিরোধিতা করতে গেলে বিজেপির থেকে বেশি তৃণমূলের গায়ে লাগছে। তো যাই হোক, এই সমস্ত তো আছেই, এই লড়াইগুলো করতে হবে। আসলে প্রতিনিয়ত আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে যদি লড়াই না করেন, আপনি যদি পাড়ার গুন্ডার বিরুদ্ধে লড়াই না করে শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে বুঝতে হবে যে আপনি কোথাও একটা চাতুরি করছেন। তো সেরকম ভাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা পাড়া হতে পারে, পরিবার হতে পারে, কারখানা হতে পারে, স্কুল হতে পারে, সব জায়গায় দাঁড়িয়ে যদি, এমনকি আমার সংগঠনের অভ্যন্তর হতে পারে, সেখানে দাঁড়িয়ে যদি আমি কন্টিনিউয়াসলি যদি নৈতিকভাবে লড়াইটা না চালিয়ে যাই, তাহলে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিচ্ছু হবে না। সেই কারণেই বলছিলাম যে যে সমস্ত তথাকথিত বামপন্থীরা পাড়ার পুজো কমিটি ইত্যাদির মধ্যে আছেন নাকি সেখানে ভালো ভালো কাজ করবেন বা খারাপ কাজ করতে দেবেন না বলে, তারা যদি এগুলোর বিরোধিতা না করছেন, তাহলে আর কিসের বিরোধিতাটা করার জন্য তারা আছেন সেখানে। যাই হোক, এই আর কি। সৌরভবাবু, এখানে আরেকটা কথা আছে, আমি ছোট্ট করে বলি। আমরা যারা নাস্তিকতায় বিশ্বাস করি বা বামপন্থায় বিশ্বাস করি বা মার্ক্সবাদী বিশ্বাস রাখি, আস্থা রাখি, মার্ক্স বলেছিলেন আত্মসমালোচনাও করতে হবে। আমরা কি এই দৈনন্দিন জীবনে যে মানুষ সংঘর্ষের মধ্যে থাকে, তার মধ্যে মানুষের একটা হিউম্যানিটি বলে ব্যাপার আছে, মানবিকতার বলে একটা জায়গা আছে, তার জন্য তার একটা স্পেস দরকার, সেটার জন্য একটা উৎসব দরকার। আমরা কিন্তু কোনো বিকল্প উৎসব দিতে পারিনি, বরঞ্চ বাঙালির যে বিকল্প উৎসবগুলো ছিল সেগুলো ধর্ম কিন্তু হস্তক্ষেপ করে নিয়ে সেগুলোকে নিজেদের উৎসব বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু পারিনি কোনো বিকল্প একটা উৎসব সাধারণ মানুষকে পৌঁছে দিতে। এটা আপনি ঠিক কথাই বলেছেন। এটা নিয়ে আমরা যেমন আমাদের এখানে দুর্গাপুরে একটা লড়াই চালিয়েছি, আমরা দীর্ঘদিন ধরেই বলেছি যে 1 মেকে ঘিরে একটা শ্রমিক উৎসব তৈরি করা উচিত, এবং সেরকম সম্ভাবনা বিশেষ করে বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল। এখন হয়তো সেটা খানিকটা পরিসর কমেছে, কিন্তু ছিল। কিন্তু এরও মধ্যে দাঁড়িয়ে আমরা 2018 সাল থেকে দুর্গাপুরে শ্রমিক মিলন উৎসব শুরু করেছি। এই শ্রমিক মিলন উৎসব আপাতত একদিনের হয়, ডিসেম্বর মাসের কোনো একটা রবিবারে হয়। সেটা আগের বছর ঠিক হয়ে যায়, যে প্রোগ্রামের দিনে ঠিক হয় যে পরের বছর কবে হবে। এবছরও হবে ডিসেম্বরের একটি রবিবার, এবং সেখানে শ্রমিক মিলন উৎসবে সারা দিন ধরে খেলাধুলো,
গান বাজনা, তারপরে আপনার ডাক্তার মানে চিকিৎসার নানা রকম আর কি পরিষেবার ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে দিয়ে একটা বড় করে একটা উৎসব হয়, যেটাকে আমরা মনে করছি। এবং এটা দুর্গাপুরের আমাদের নেহেরু স্টেডিয়াম, যেটা আমাদের যে স্টেডিয়ামকে ধ্বংস করে গেলেন কয়েকদিন আগে মোদী এসে দ্বিতীয়বারের জন্য, আবার সেটাকে তৈরি করার চেষ্টা হচ্ছে। তো যাই হোক, তো সেই স্টেডিয়ামে দাঁড়িয়ে আমরা এই প্রোগ্রামটা করি এবং সেখানে দাঁড়িয়ে আমাদের ওপেন কল আছে, যে কোনো শ্রমিক যোগ দিতে পারেন, দলমত নির্বিশেষে যে কোনো শ্রমিক যোগ দিতে পারেন, তাদের পরিবার যোগ দিতে পারেন, যে কোনো শ্রমজীবী মানুষ যোগ দিতে পারেন। একটা ন্যূনতম টাকা দেন সবাই তাদের পরিবার ইত্যাদির জন্য, এবং বাকিটা আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে তোলার জন্য, এবং সেমনি তা করে আমরা একটা প্রোগ্রাম করছি। এবং এখানে অনেক বিশিষ্ট মানুষ এসছেন এবং একটা বিকল্প সংস্কৃতির, যেমন আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি, যার মানে মানুষ তো সম্বর্ধনা দেয় সিনেমা আর্টিস্টদের, আমাদের এখানে সিনেমা আর্টিস্ট কেউ আসেননি তা নয়, যারা আমাদের মতাদর্শ মনে করছেন তারা হয়তো এসছেন, বিকাশ বাবু এসছেন বা আরো অনেকে এসছেন, নওশাদ সিদ্দিকীও এসছেন। কিন্তু আমাদের এই মুহূর্তে CI2 যিনি রাজ্য সম্পাদক জিয়াউল দা, তিনি তখন রাজ্য সম্পাদক ছিলেন না, তিনি এসছেন ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে অনেক মানে একদম প্রান্তিক শ্রমজীবী মানুষকে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি। সেটা ওই বহুরূপীর কাজ করে যারা, তাদের সেরকম মানুষ আছে, শিল্পী সেরকম মানুষ আছে এরকম। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেটা গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছি, এবং তারা আমাদের মঞ্চে এসে চোখের জল ফেলে বলেছেন যে এমনকি সরকারি ব্যবস্থাও আমাদের কখনোই সম্মান দেয়নি, আপনারা আজ আমাদের রাস্তা থেকে মঞ্চে তুলেছেন। সেটা হচ্ছে, আপনারা জানেন যে উত্তরাখণ্ডে একটা বড় ওই দুর্ঘটনা ঘটেছিল খনির মধ্যে, যেখানে প্রচুর মানুষ আটকে গেছিলেন এবং সেখানে তাদেরকে উদ্ধার করেছিলেন ওই র্যাট মাইনার্স বলে যাদেরকে, যারা ভেতরে ঢুকে তাদেরকে উদ্ধার করেছিলেন। তো আমরা দুর্গাপুরে একটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামের মধ্যেই আমাদের সেখানে তাদেরকে নিয়ে আমরা দুর্গাপুরের রাস্তায় আমরা ওপেন রোড শো করেছিলাম, এবং তারপরে তাদেরকে নিয়ে আমরা ওই স্টেডিয়ামে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। ওই দিনে ভেতরে থেকে গেছিলেন এবং আটকে পড়েছিলেন, এবং সেখান থেকে মুক্তি পেয়েছেন পশ্চিমবঙ্গের 2-3 জন, তার মধ্যে একজন মানিক দা কুচবিহারে থাকেন, তাকে তার ছেলেকে আমরা এনেছিলাম, এবং তাদেরকে উদ্ধার করেছিলেন যারা, সেই টিমের যিনি প্রধান এবং যিনি প্রথম ঢুকেছিলেন, ওই দুজনকেও আমরা এখানে এসে তাদেরকে, হ্যাঁ, মুন্না কুরেশি এবং ভাকিল আহমেদ, তাদেরকেও আমরা এনে একই দিনে ওই মঞ্চে সম্বর্ধনা দিয়েছিলাম, বিকাশবাবু ইত্যাদিরাও ছিলেন। সেটা একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে ওই উদ্ধারকারী এবং উদ্ধার হয়েছেন যারা, তারা একটা মঞ্চে দাঁড়ালেন এবং তারা বলেছিলেন যে এটা আমাদের সরকারও আমাদের এই সম্মান দেয়নি যেটা আপনারা দিয়েছেন। তো বিকল্প সংস্কৃতি করতে গেলে চিন্তা চেতনায় একেবারেই সমস্ত অর্থে বিকল্প সংস্কৃতি হতে হবে, এবং মানুষের, আপনি খুব যথার্থ কথা বলেছেন, অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি। একটা তো জীবন, মানে সেই অর্থে নিজের জীবনের ক্ষেত্রে হয়তো সময়টা অনেকটা, কিন্তু পৃথিবীর ইতিহাসের তুলনায় তো সত্যি অনেক কম, প্রায় শেষ প্রান্তেই চলে এলাম আমরা। তো সেখানে দাঁড়িয়ে যতটা পারা যায় চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে একটা বিকল্প, মানে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য একটা বিকল্প, সমস্ত যে বিকল্প জায়গা তার ধারণা, তার মধ্যে বিকল্প সংস্কৃতিটাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মহীন একটা সার্বজনীন ভাবে শ্রমজীবী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য একটা সংস্কৃতি, একটা উৎসব, তার জন্য চেষ্টা করে যাওয়া, এটা চেষ্টা করে যাচ্ছি। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নটা বলার, মানে কথাটা বলার আমাকে সুযোগ করে দিলেন বলে ধন্যবাদ।